অপরাধীদের অভয়ারণ্য হচ্ছে গিয়া ভারত। এই ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং আমি বিশ্বাস করি যে বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের, এটাকে বিতর্কিত করার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং এরা যেন সফল না হয় এখানে প্রতি বিপ্লবের জন্য তারা বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করছে। এটা হচ্ছে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান শুধু নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। তাহলে আমার প্রশ্ন এই আসিফ মাহমুদের কাছে, তাহলে কিসের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে? এটা কি বাংলাদেশে নতুন কোন রাজনৈতিক দল সৃষ্টি করার জন্য? বরাবরই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না ভারত। আপনি জানেন যে 1947-এর পর থেকে বাংলাদেশ এই যে গণতন্ত্রের জন্য আমাদের মুক্তির যে সংগ্রাম শুরু হয়েছে, আমাদের একই সময় কিন্তু 47 সালে কিন্তু কাশ্মীর স্বাধীন হয়নি। সেই পাকিস্তান নামক আলাদা যে ভূখণ্ড হয়েছিল, যা পরবর্তীকালে পূর্ব খণ্ডটি আমরা বাংলাদেশ হিসাবে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমাদের 47 সালে যদি পাকিস্তানের সৃষ্টি না হতো, তাহলে 71 সালে বাংলাদেশ কল্পনা করা যেত না। এবং সেই তাদের যেই ভারত যে বিভক্তের যে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে তারা প্রতিশোধের জন্যই কিন্তু 71 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল। এটা দ্বিধাহীন ভাবে বলতে চাই, দ্বিধাহীন ভাবে ভারত আলাদা একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, তারা স্বাধীন সার্বভৌমভাবে থাকবে, তারা অর্থনৈতিকভাবে স্বাধীন হবে, তারা রাজনৈতিকভাবে স্বকীয় সমৃদ্ধ হবে। এটা ভারত কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের কোনো সম্পর্ক ভালো না। আপনি দেখেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, চীনের সাথে সম্পর্ক ভালো না, মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক ভালো না, এবং বাংলাদেশে শুধুমাত্র যে স্বামী স্ত্রীর সম্পর্ক না, শুধু এটা তাদের একটা প্রতিভূ, একটা দাস, একটা দাসী, একটা শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রেখেছিল যে বাংলাদেশকে ব্যবহার করার জন্য, একটা করদ রাজ্য হিসাবে ব্যবহার করার জন্য শুধুমাত্র তাদেরকে সমর্থন দিয়েছিল। এবং বাংলাদেশকে একটা, আপনি একজন নারী, আমি কথাটা ভাবে বলতে চাই না, একটা মেয়ের সবচেয়ে বড় যে সম্পদ এটা হচ্ছে তার সতীত্ব। বাংলাদেশ এবং একটা রাষ্ট্রের সতীত্ব হচ্ছে তার সার্বভৌমত্ব। এই বাংলাদেশের সার্বভৌমত্বকে শেষ করে দিয়েছে ভারত, এবং বাংলাদেশের প্রায় 26টি জায়গা থেকে বাংলাদেশে তাদের ঢোকার ব্যবস্থা করেছে। বাংলাদেশের উপর থেকে তারা ট্রানজিটের নামে তারা করিডোর নিয়েছে, তারা রেল লাইন উদ্বোধনের জন্য সমস্ত আয়োজন ছিল। তারা আমাদের নদীগুলোতে, আমরা ভাটির অঞ্চলের আমাদের নদীগুলোতে বিভিন্ন ক্যানেল এবং ড্যাম তৈরি করে আমাদেরকে পানির স্বাভাবিক প্রবাহ থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আপনি জানেন যে বর্ষার সময় আমাদের এই বাঁধগুলোকে ছেড়ে দেওয়া হয়, এবং শুকনার সময় আমাদের বাঁধগুলোকে আটকিয়ে দেওয়া হয়, যার কারণে আমরা এক সময় ডুবে মরি, আর এক সময় শুকিয়ে মরি। আমরা ভারতকে দেই ইলিশ মাছ, আমরা দেই জামদানি শাড়ি, আমরা দেই আম, আর ভারত আমাদেরকে দেয় ফেলানির লাশ, আমাদের দেয় ফ্যান্সি ডিল, আমাদের দেয় ইয়াবা। এই হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক, যার কারণে এই বাংলাদেশের যত অপরাধী, বাংলাদেশের যত অপরাধী রয়েছে, তারা পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হবে। দেখুন, বাংলাদেশকে তারা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চায় না। তারা তাদের একটা প্রতিভূ এখানে ক্ষমতায় আছে, তারা তাবেদার হিসেবে তারা কাজ করবে এটা দেখতে চায়। এই জন্য তারা হাসিনাকে বেছে নিয়েছিল, এবং হাসিনাই তাদের পারফেক্ট মানুষ। এবং আপনি দেখেন বাংলাদেশের যত অপরাধী, খুনি, যত প্রকার মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, সবার ঠিকানা কিন্তু এই ভারত। এবং সর্বশেষ বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনা, তারও ঠিকানা কিন্তু ভারতে হয়েছে। বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, সমস্ত ওই গণহত্যার সাথে জড়িত, বাংলাদেশের 7 মার্ডারের সাথে জড়িত নূর হোসেন, সবাইকে এই যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলার সরকার পক্ষের সাক্ষী করা হয়েছিল বালিকে, সুখরঞ্জন বালি। তিনি এসে তিনি বললেন যে আমি মিথ্যা সাক্ষী দেব না, আমি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেব। তিনি আদালত প্রাঙ্গণ থেকে তিনি গুম হয়ে গেল, তাকে পাওয়া গেল ভারতে। আমাদের বিএনপি সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি গুম হয়ে গেলেন বিএনপি অফিসে। তিনি বিএনপির পক্ষে তিনি সাংবাদিক সম্মেলন করতেন প্রতিনিয়ত। সেই কঠিন সময়ে বাংলাদেশে যখন রাজনীতির চরম ক্রান্তিকাল ছিল, তখন তাকে গুম করা হলো, তাকে পাওয়া গেল কোথায়? ভারতে। এই অপরাধীদের অভয়ারণ্য হচ্ছে গিয়া ভারত। এই ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং আমি বিশ্বাস করি যে বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার
ডক্টর ইউনূস সাহেবের, এটাকে বিতর্কিত করার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং এরা যেন সফল না হয় এখানে প্রতি বিপ্লবের জন্য তারা বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করছে। এবং আপনি দেখেছেন যে শেখ হাসিনা কে সমর্থন দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক সমস্ত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভারত, এবং একজন অপরাধীকে, বাংলাদেশের যার নামে শত শত মামলা হয়েছে গণহত্যার, তাকে আশ্রয় দিয়ে এবং সেখান থেকে তিনি অবস্থান করে তিনি বিবৃতি দিচ্ছেন, তিনি পরিকল্পিতভাবে অডিও প্রকাশ করছেন এবং বাংলাদেশে ঢোকার জন্য তিনি হুমকি দিচ্ছেন। আমরা তো তাকে বলতে চাই, আপনাকে বাংলাদেশে আপনি আসেন, আমরা তো চেয়েছিলাম যে আপনাকে সেই আমাদের ভারতের সাথে যে চুক্তি আছে, আমরা চুক্তির মাধ্যমে আপনাকে আমরা ফিরিয়ে আনবো, আমরা ইন্টারপোলের মাধ্যমে আপনাকে ফিরিয়ে আনতে চাই, আপনি বাংলাদেশে আসেন, ওয়েলকাম। আপনাকে বাংলাদেশে তো অপেক্ষা করছি আমরা, আপনাকে তো আপনি মাত্র ৪৫ মিনিটে আপনি শুধুমাত্র সেনাবাহিনীর সহযোগিতা পেয়েছিলেন বলেই বাংলাদেশ থেকে যেতে পেরেছিলেন, তা না হলে যে কি পরিস্থিতি হতো এটা বাংলাদেশে আপনার যারা নেতাকর্মী এখনো আছে তাদের কাছে জানার চেষ্টা করবেন, যে আপনি গণভবনে থাকলে কি অবস্থা হতো। এটা আমি ব্যাখ্যা বলতে চাই না, কারণ আমি একটা দলের নেতৃত্ব দেই, যার কারণে অনেক কথা বলতে পারি না। বাস্তবতা হচ্ছে এটা, আমরা গণভবনে গিয়েছিলাম, মানুষের দেখেছি একটা ইট বগলে করে নিয়ে যেতে, জিজ্ঞেস করেছিলাম যে আপনি ইটটা নিয়ে কি করবেন, বলছে আমি যে হাসিনার পতনে আমি যে গণভবনে এসেছি এটা আমার সাক্ষী, এবং আমার ছেলেকে অপহরণ করা হয়েছিল, তাকে গুম করা হয়েছে, আমি শুধুমাত্র এটার প্রতিশোধ হিসাবে আমি ইটটা নিয়ে রাখছি, এটাই আমার সন্তানের সেই প্রতিচ্ছবি হিসাবে, আমার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই ইটটাকে দেখব। এই ছিল হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ। আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একটা কথা বলেছেন, এটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। এটা হচ্ছে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান শুধু নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য হয়নি। তাহলে আমার প্রশ্ন এই আসিফ মাহমুদের কাছে, তাহলে কিসের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে? এটা কি বাংলাদেশে নতুন কোন রাজনৈতিক দল সৃষ্টি করার জন্য? এটা কি বিএনপি সহ গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলকে প্রতিপক্ষ হিসাবে তৈরি করার জন্য? এটা কি? এটা আমি তার কাছে আপনার মাধ্যমে আমি জানতে চাই। বাস্তবতা হচ্ছে অতি কথনে বাংলাদেশে আজকে অনেক ধরনের সমস্যা কিন্তু, সংকট কিন্তু তৈরি হবার পথে। আমরা দেখেছি যে সমন্বয়করা এই মাত্র এই আন্দোলন ৩৬ দিনের আন্দোলন, কিন্তু এই সমন্বয়কদের অধিকাংশ সমন্বয়ক তাদেরকে আমরা মিডিয়াতে দেখেছি লাস্টের ১ সপ্তাহে। বাস্তবতা এটা। কিন্তু তারা যেই সমস্ত কথা বলে, তারেক রহমানের মতো অবিসংবাদিত নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, তার বক্তব্যকে নিয়ে তারা কথা বলার মতো দুঃসাহস তারা দেখায়। আমরা দেখেছি তারা বলতে চায় যে তারেক রহমান, তারা কি শুনতে চায় এই বক্তব্য তারেক রহমান দেয়। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি তথা এনটি আওয়ামী লীগ, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল আওয়ামী লীগ আর একটা ছিল এনটি আওয়ামী লীগ। এই এনটি আওয়ামী লীগের সমস্ত দল মত নির্বিশেষে আমরা এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম বলেই এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এটাকে দ্বিধাহীন ভাবে বলতে হবে, বক্তব্য দিতে হবে একবারে দারাজ কণ্ঠে। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক, শুধুমাত্র এই কয়েকজন সমন্বয়কারীদের জন্যই শুধু হয় না, এটা কেউ মনে করবেন না। আজকে বাংলাদেশের সমস্ত জনতা রাজপথে নেমেছে 17টি বছরে পিলখানার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে। তারা রাস্তায় নেমেছে হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আমার এখানে বিশাল তালিকা রয়েছে, আপনি দেখেন যে সীমান্তে বিএসএফ এর গুলিতে ফেলানি থেকে শুরু করে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবাররা বিক্ষুব্ধ, তাদের আত্মীয় স্বজনরা রাজপথে নেমেছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড কত মর্মান্তিক ছিল, এটাকে দেখে মানুষ, সাধারণ মানুষ তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। আপনারা সাংবাদিক দম্পতি সাগর রুনির 120 বার তাদের মামলা আদালতে উঠেছে, আজ পর্যন্ত তাদের বিচার হয়নি। আপনি একজন সাংবাদিক, এই সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদের অংশ হিসাবে এদেশের মানুষ রাজপথে নেমেছে। বিএনপি নেতা ইলিয়াস আলী, নুরুল ইসলাম ফারুকী, নারায়ণগঞ্জের 7 খুন, তনু হত্যা, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা, লেখক মুস্তাককে কারাগারে হত্যা, আমাদের নাসির উদ্দিন পিন্টুকে কারাগারে হত্যা, নৌ মুসলিম আবু ওমর ফারুককে হত্যা এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা সহ বাংলাদেশের যেই
পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং জুলাইয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে পাকিস্তানি বাহিনীদের মতো যেইভাবে বর্বরতা দেখিয়েছে, এ কারণেই কিন্তু এদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে যারা কোনো রাজনীতি করে না তারাও রাজপথে নেমে গিয়েছিল, সমস্ত মায়েরা নেমে গিয়েছিল, সমস্ত বোনেরা নেমে গিয়েছিল, যার কারণে একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে এমন কোন বক্তব্য দিয়ে কারো মনে, কারো দিলে, কারো অন্তরে কেউ কোনো আঘাত দিবেন না। কারণ আমরা চাই এই পরিবর্তনটি ছিল আমাদের 17টি বছরের কাঙ্ক্ষিত পরিবর্তন। আপনাদের হাত ধরে এসেছে, আপনারা সামনে ছিলেন, আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদেরকে সম্মান জানাই। তবে এমন কোনো কথা বলবেন না যাতে আমরা কষ্ট পাই। বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতিপক্ষ হিসাবে আপনারা দাঁড়াবেন না। আওয়ামী লীগের বিকল্প এনটি আওয়ামী লীগ, এই এনটি আওয়ামী লীগ শক্তিকে আপনারা কোনোভাবে এমন কোনো কথা বলে আপনারা ই করবেন না। আপনারা যারা ছাত্র তারা আমাদেরই সন্তান। আমি আমার সন্তানকে সাথে নিয়ে তারপরে আমরা আন্দোলন করেছি। আমরা আমাদের পরিবার, আমার স্ত্রী পর্যন্ত আন্দোলনে ছিল। আমাদের লেবার পার্টির 2 জন, লেবার পার্টির নেতা আউয়াল মিয়া এবং ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার, তারা শাহাদত বরণ করেছে। আমরা এগুলো বলতে চাই না। আমাদের পলাশ ভাই একটা কথা বলেছেন, বিএনপির চেয়ারপারসন সংখ্যা বলেছে বা বিএনপি একটা সংখ্যা বলেছে, অবশ্যই সঠিক কাজ করেছে। আজকে যেখানে দেখেছেন যে এক একজনে এটার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতেছে, এরা বলতেছে এটা আমরা করেছি, এটা আমরা আমাদের অর্জন। এই বিএনপি যে আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে যে বিএনপি শুরু থেকে আমাদেরকে পাশে থাকার জন্য বলেছে, আমরা যারা সমমনা শক্তি, এবং আমাদের নির্দেশনা দিয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, এবং বিএনপির এই যে প্রায় 422 জন না আরো এটা সংখ্যা বেশি হবে, এবং এই যে লোকগুলোকে যে তারা যে তাজা প্রাণগুলোকে ঢেলে দিয়েছে, এতেই প্রমাণিত হয় যে এটা শুধু জাতীয়তাবাদী শক্তি নয়। আমাদের হিসাবের ভিতরে আসে নাই, এর ভিতরে জামাত ইসলামীর হিসাব আসে নাই, এর ভিতরে এলডিপির হিসাব আসে নাই, এতে সাধারণ মানুষের হিসাব আসে নাই, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যারা কোনো রাজনীতি করে না তাদের হিসাব আসে নাই। তার মানে আমরা বলতে চাই যে বিএনপির যে অবদান এটাকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আজকে প্রশাসনে আমরা দেখেছি নিয়োগের ক্ষেত্রে এই আলী ইমাম মজুমদারের কাছে যেই সমস্ত ফাইল যাচ্ছে, আমরা দেখেছি যারা রাজনীতির সাথে যুক্ত, যারা রাজনৈতিক ভাবে কোনোভাবে বিএনপি বা কোনোভাবে আমাদের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কোনোভাবে পদায়ন করা হচ্ছে না, তাদের কোনো চেয়ারে দেওয়া হচ্ছে না। এটা আমি মনে করি এটা 111 এর প্রেতাত্মা। এবং আজকে এই 111 এর প্রেতাত্মা যে কয়জন রয়েছে, বিশেষ করে আমি কয়েকজনের নাম বলেছি, আবারও তাদের নাম বলছি, সেই যে আলী ইমাম মজুমদার, ব্রিগেডিয়ার সাখাওয়াত, হাসান আরিফ এবং সুপ্রদীপ ত্রিপুরা, এরা হচ্ছে সে আওয়ামীদের দোসর এবং আমি মনে করি এবং 111 এর দোসর। এই তাদেরকে বিভিন্ন চেয়ারে রেখে এবং তারেক সিদ্দিকীদের মতো এবং ডিজিএফআই, এনএসআই যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা বাংলাদেশকে বিরাজনীতকরণ করেছে, গণহত্যায় ভূমিকা নিয়েছে, মশিউর রহমান বিভিন্নভাবে ভারত সহ বিভিন্ন দেশের সাথে তারা যোগাযোগ করেছে, এই সমস্ত কুশীলবদেরকে তুলে তুলে তারপরে গ্রেপ্তার করে শুধু হবে না, তাদেরকে বিচার করতে হবে। ইতিমধ্যে কিছু সরকারি কর্মকর্তাদেরকে ওএসডি করা হয়েছে। একজন সচিব শুধুমাত্র নিজে দুর্নীতি করে না, তার স্ত্রী, পুত্র, পরিজন, শালা, শালি, শ্বশুর, শাশুড়ি সবাইকে তিনি একবারে আঙ্গুল ফুলে কলা গাছ, তাদেরকে নামে বেনামে প্লট, এক একজনের নামে 8টা 10টা 15টা 20টা করে প্লট রয়েছে। এগুলো সব রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে। এগুলো যদি করা না যায়, আমি মনে করি যে এজন্য একটা রোডম্যাপ জরুরি এবং এই সরকারের একটা রোডম্যাপ করা দ্রুত বলা দরকার যে আমরা এই কাজগুলো করতে চাই, আমাদের এই কাজগুলো করার জন্য এতটুকু সময়ের দরকার। বা আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক সরকার যখনই ক্ষমতায় আসে, সর্বপ্রথম তিনি 100 দিনের একটা পরিকল্পনা তিনি জনতাগণের সামনে উপস্থাপন করেন, অথবা 100 দিনের কর্মকাণ্ড তারা জাতিকে জানান যে আমরা এই 100 দিন এই কাজগুলো করতে চাই, পরবর্তী কাজগুলো পরের ধাপে তারা করবেন। তো আমরা প্রত্যাশা করব আমাদের অকুণ্ঠ সমর্থন এই সরকারের প্রতি। তবে এই সরকার কোনোভাবে যেন রাজনীতিবিদদেরকে তাদের প্রতিপক্ষ মনে না করেন। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি